তাড়াতাড়ি মাইন্ডে বসে যায়। এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা জিনিস শোনার পর পড়লে হ্যাঁ, ইজিলি মানে সহজে হয়। ইজিলি ফিল করা যায় সেটা। জাকির স্যার ভালো আছেন? জাকির স্যার ভালো আছেন স্যার? জাকির স্যার এসে গেছেন। জাকির স্যার শুনতে পাচ্ছেন? আমাদের মানিক স্যার এসে গেছেন। জি আমি জি শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনারা সবাই কেমন সবাই আছেন? কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি স্যার। স্যার মর্নিং ক্লাসটা কখনো পাচ্ছি আর কখনো পাচ্ছি না, কি আমার তাহলে কি ফল্ট হচ্ছে নাকি? কেন আপনি ক্লাস লিঙ্ক গুলো প্রতিদিন শেয়ার পেলাম করা না, হয়তো? সকালবেলা পেলাম। শেয়ার করা হয়তো। হ্যাঁ, তলে তুলে নেবো আবার, হ্যাঁ ঠিক আছে। ডবল করে নেবো। ডবল করলে কি হবে, মানে মনে গেঁথে যাবে, মনে ডবল করে শুনলে পরে বেশ আসান হবে। আমার খাতা খুলে নি। হ্যালো স্যার, স্যার আরম্ভ করে দিন। আর হ্যাঁ, সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের ছাত্র স্যার আরম্ভ করুন। এখানে ভিডিওটা ভিডিও আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা রাখো, ঠিক আছে শুরু করবো। হ্যাঁ শুনছি, বলবি কি? হ্যাঁ, সবাই এসছেন। আমাদের সায়েন্স সার্ভিসে সবাইকে স্বাগত জানাই। নমস্কার, সবাই সুস্থ জীবন কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরে যাতে সুস্থ থাকে তার জন্য মানসিকতা তৈরি করুন। নিজে বাঁচুন, চলে গেল না হচ্ছে, নিজে বাঁচুন, হচ্ছে হচ্ছে বলুন, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলে গেল তাহলে। না জানি জানি জানি, দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছি স্যার। যাই। আচ্ছা আমরা কথা শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আজকে আমার উপর যে ভার পড়েছে, আসলে বিশ্বনাথ ফটাফট বলে দেয়। যাই হোক, খুব ভালো সাবজেক্ট। সেটা হচ্ছে যে সেরিব্রাল অ্যাটাক। সেরিব্রাল অ্যাটাক যে হয় তার কারণ এবং তার প্রতিকারে ম্যানেজমেন্ট ব্যাপারে আমি কিছু বলতে চাইছি। যদি সঠিক সময় আমরা সেরিব্রাল অ্যাটাকের চিকিৎসা বা ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারি, তাহলে বেশিরভাগ রোগী বেঁচে যেতে পারে। এখন ব্রেনের তো একটা, প্রত্যেকটা জায়গায়, শরীরে প্রত্যেকটা জায়গায় ব্লাড সাপ্লাই দরকার। এখন সেই ব্লাড সাপ্লাই যদি দরকার হয়, তাহলে টিস্যুগুলো বেঁচে যেতে পারে, বাঁচবে। তার খাদ্য সামগ্রী তো ব্লাডের মাধ্যমেই আসে।
এখন কোথাও হয়তো কোনো এম্বোলিজম হওয়ার ফলে হয়তো ব্লাড সাপ্লাই সঠিকভাবে যেতে পারছে না, তখন একরকম সেরিব্রাল অ্যাটাক হয়, তার নাম হচ্ছে ইসকিমিক হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আর যেখানে ব্লাড ভেসেলস রাপচার করে ফেটে যে যদি রক্তপাত হয় তাহলে তাকে বলা হচ্ছে হেমারেজিক স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক। এবার আমি একটু ডিটেলস আসবার চেষ্টা করছি। মস্তিষ্কের অভ্যন্তরে কোনো কারণে যদি রক্তক্ষরণ ঘটে তাহলে কি হবে না, অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে। এই কারণে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে যে শারীরিক অবনতি দ্রুত শুরু হবে সেটাই বলা হচ্ছে স্ট্রোক। দেহের রক্তের মাত্রাও, দেহে যে রক্ত প্রবাহিত হয় তার মাত্র 2% 2% রক্ত দরকার মস্তিষ্কের জন্য। কিন্তু মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল, হাইপার সেন্সিটিভ, সেই কারণে অক্সিজেন বা শর্করা সরবরাহের সমস্যা হলে দ্রুত কোষগুলো নষ্ট হয়ে যায়। যদি কেউ আঘাত পেয়ে, মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, তাহলে ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন যে কতক্ষণ ধরে অজ্ঞান হয়ে আছে, কারণ তার উপর নির্ভর করে যে কতটা ব্রেন সেল ড্যামেজ হয়েছে। যত টাইম অতিক্রান্ত হবে ব্রেন সেল কত ড্যামেজ হওয়া বেশি শুরু করবে। দ্রুত কোষগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ফলে মস্তিষ্কে এই কোষগুলো শরীরের যে যে অংশ নিয়ন্ত্রণ করত সেই সব অংশ তাদের ক্রিয়াশীলতা হারিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। রোগটি মস্তিষ্কের বিভিন্ন কেন্দ্র থাকে, নিয়ন্ত্রণ কেন্দ্র থাকে মাথা হচ্ছে হেড অফিস, সমস্ত কিছু ব্যাপারটা সেখানে স্পিচ সেন্টার আছে, মোটর সেন্টার আছে, ভিশন সেন্টার আছে, এরকম বিভিন্ন, অর্থাৎ যেটা আমরা দেখি, কথা বলি, শুনি, বুঝি, সমস্ত কিছুর এলাকা বিভিন্ন জায়গায় ভাগ করা আছে ব্রেন। যেখানে রক্তপাত হবে অথবা যেখানে রক্তের অভাব হবে সেখানে কোষগুলো যতটা নষ্ট হবে, যে এলাকার নষ্ট হবে আমাদের কষ্টটা বা সিমটম সেই অনুসারে হবে। মস্তিষ্কে আন্তরিকভাবে রক্ত চলাচল বন্ধ হলে যে স্ট্রোক হয়, রক্ত চলাচল বন্ধ হলে যে স্ট্রোক হচ্ছে তার নাম হচ্ছে ইসকিমিক স্ট্রোক। এবং মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে যদি স্ট্রোক হয় তাকে বলা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। বর্তমানে স্ট্রোকের ঘটনা আগের চেয়ে বেশি সংখ্যায় দেখা যাচ্ছে। আগে 60 বা তারও বেশি বয়সে লোকের এই রোগ হতো এবং সেজন্য মানুষ আগে থেকে বয়স হতে একটু সাবধান হয়ে যেত। এখন সেই বয়সটা 40 পেরোলেই স্ট্রোকের আশঙ্কা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। বর্তমান বয়সের দিক থেকে আর কোনো নিম্ন সীমা, বর্তমানে বয়সের দিক থেকে আর কোনো নিম্ন সীমা অথবা ঊর্ধ্ব সীমা বলে কিছু নেই। আগে আমরা অনেক কিছু রোগ দেখতাম যে এই রোগগুলো বৃদ্ধ বয়সে হয়, এই রোগগুলো কম বয়সে হয়, কিন্তু এখন সেই সমস্ত নিয়ম আর মেনে চলছে না। সেরিব্রাল অ্যাটাক তাহলে ভয়ের কারণ কোনগুলো? সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোকের ক্ষেত্রে
সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোকের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর দুই ধরনের। রিস্ক ফ্যাক্টর হচ্ছে দুই ধরনের। তো প্রথম হচ্ছে পরিবর্তনযোগ্য বা মডিফাইড। এর মধ্যে প্রথমেই পড়ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে, একে একে আসছে বেশি মাত্রায় কোলেস্টেরল, ডায়াবেটিস, অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান, ওবেসিটি, যার বেশি ওজন, ওবেসিটি হচ্ছে যার বেশি ওজন, শারীরিক পরিশ্রমের অভাব। আর এটা হচ্ছে পরিবর্তনযোগ্য। আর অপরিবর্তনযোগ্য, তাহলে এইগুলো যদি পরিবর্তনযোগ্য হয় তার মধ্যে পড়ছে হাই ব্লাড প্রেশার, ওবেসিটি, কোলেস্টেরল যাদের বেশি আছে, ডায়াবেটিস যারা বা ডায়াবেটিস রোগে ভুগছে, যারা অতিরিক্ত ধূমপান করে এবং অতিরিক্ত মদ্যপান করে, বা খুব মোটা যারা, তাদের মধ্যে এই রোগটা দেখা যায়। এগুলো পরিবর্তনযোগ্য। আর অপরিবর্তনের মধ্যে রয়েছে নন মডিফাইড কারণগুলোর মধ্যে পড়ছে প্রথমত হচ্ছে বয়স এবং পারিবারিক ইতিহাস থাকতে হবে, বা জেনেটিক ফ্যাক্টর গুলো জানতে হবে। এখন পরিবর্তনযোগ্য কারণগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অনেকাংশে এই রোগের আশঙ্কা কমে আনা যায়। কারণ স্ট্রোকের ক্ষেত্রে ৮০% কিন্তু পরিবর্তনযোগ্য কারণগুলোর ফলে হয়ে থাকে। পরিবর্তন কারণগুলো বলেছি আগে, যারা ডায়াবেটিস আছে, যাদের কোলেস্টেরল বেশি আছে, যারা ধূমপান বেশি করে, এইগুলো যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলেই আমরা এই রোগের হাত থেকে বাঁচতে পারবো। সুতরাং জীবনযাত্রা বদলের মাধ্যমে স্ট্রোকের আশঙ্কা অনেকটা কমিয়ে আনা যায়। এখন আমরা বুঝবো কি করে যে একটা লোকের স্ট্রোক হয়েছে? সেটা বোঝার জন্য বলছেন যে আমাদের 6 রকম লক্ষণ আছে। সেই লক্ষণের ভিত্তিতে আমরা, অর্থাৎ ডাক্তারদের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস আছে বা শিক্ষা আছে যে যদি এই 6টা জিনিস থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে সেই লোকটার স্ট্রোক হয়েছে বা সেরিব্রাল অ্যাটাক হয়েছে। সেই 6টা ওয়ার্ড হচ্ছে বি ফাস্ট, BEFAST, বি ফাস্ট, BEFAST। এখন বি ফর ব্যালেন্স, অর্থাৎ তার চলাফেরায় মধ্যে কোঅর্ডিনেশন থাকবে না, যেখানে অর্থাৎ মাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এই সমস্ত গুণ। ই হচ্ছে আই, তাহলে বি মানে হচ্ছে ব্যালেন্স, ই মানে হচ্ছে আই। ই স্ট্যান্ডস ফর আই। আইটা হচ্ছে যে চোখে সে ঝাপসা দেখবে, চোখ ভালোভাবে দেখতে পাবে না, এই সমস্ত চোখের রোগ দেখা দেবে। এফ ফর BEF, এফ মানে ফেস, মুখের বিকৃতি ঘটে যাবে, অর্থাৎ মুখ হয়তো বেঁকে যেতে পারে, বা মুখে অন্য কষ্ট, প্যারালাইসিসের মতন হয়ে যেতে পারে। এই সমস্ত গুণ যদি দেখা দেয় ফেস, তাহলে এফ ফর ফেস। আর এ মানে আর্মস মানে হচ্ছে বাহু, পা এবং হাত সঠিকভাবে চালনা করতে পারবে না। যেদিকে হয়তো চালনা করতে যাবে, হয়তো সেই দিকে যাবে না, হাত তুলতে পারবে না, এইগুলো দেখতে পাবে। তাহলে এ মানে হচ্ছে আর্মস। এস হচ্ছে স্পিচ, কথাবার্তা তার জড়িয়ে যেতে পারে বা কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, এইগুলো যদি হয়। আর টি মানে হচ্ছে টাইম, কতক্ষণ ধরে হয়েছে এই জিনিসটা, তার উপর নির্ভর করে। তাহলে এই যে 6টা শব্দ, এই 6টা শব্দ যদি আমরা
মনে রাখতে পারি বি ফাস্ট, সেই বি ফাস্ট কথাটা যদি, তাহলে আমরা একটা লোকের মধ্যে যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো। যেমন সুগার হলে আমরা দেখতে পাই, হ্যাঁ সুগার হলে আমরা দেখতে পাই যে তার মধ্যে প্রথমে হচ্ছে পেচ্ছাপটা বেশি হবে। পেচ্ছাপটা বেশি হচ্ছে কেন? সে জল বেশি খাচ্ছে। জল বেশি খাচ্ছে কেন? না, সুগার যদি বেশি হয় তাহলে তার কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড বেড়ে যাচ্ছে। সেই বেড়ে যাওয়ার দরুন প্রকৃতি আর কিডনি ছাড়তে পারছে না, সেই জন্য বলছে তুমি জল খাও। যত জল খাচ্ছে পেচ্ছাপটা বেশি হয়ে যাচ্ছে। এই সমস্ত এই পেচ্ছাপের সঙ্গে অনেক কিছু জিনিস বেরিয়েও যাচ্ছে, যার জন্য সে দুর্বল হয়েও পড়ছে। এবং এই যে লক্ষণগুলো, তা আমরা এই ফার্স্ট দেখলেও আমরা বুঝতে পারবো যে একটা লোকের এই লক্ষণগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা। স্যার টাইমটা বলুন, টাইমটা টি ফর কি স্যার? টাইমটা মানে কতক্ষণ আগে এই ধরুন সে আনকনসিয়াস হয়ে পড়েছে, কতক্ষণ আগে সে আনকনসিয়াস হয়েছে তার উপর নির্ভর করছে তারিটা। আচ্ছা, যদি এগুলোর মধ্যে কোনো এক বা একাধিক লক্ষণ দেখা যায়, তাহলেই প্রথমে সময় নষ্ট না করে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া। যে সমস্ত ম্যানেজমেন্ট করতে পারবে সেগুলো সাধারণ ডাক্তারখানা হয়তো করা যাবে না, সম্ভব নয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এবং অর্থাৎ চিকিৎসকের এই যে গোল্ডেন টাইম বলে কাকে না, 3 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে বিপদের হাত থেকে যত সময় যাবে, যতক্ষণ আনকনসিয়াস থাকবে, তার ব্রেন সেল ড্যামেজ হতে শুরু করবে। এবং যে ব্রেন সেল যেই ড্যামেজ হবে, সে তো আর রিপেয়ার খুব একটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি বেশি ক্ষতি হয়ে যায়, অল্প ক্ষতি হলে ওষুধের দ্বারা বা সেগুলো হতে কিছুটা সম্ভব হয় তা প্রতিকার করার জন্য। স্ট্রোকের পর প্যারালাইসিস। আমাদের মস্তিষ্কে অনেক নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, যেমন মোটর সেন্টার, স্পিচ সেন্টার যেটা বলছিলাম আগে, ভিশন সেন্টার। সেগুলোর মধ্যে স্ট্রোকের ফলে কোন অংশে কতখানি আঘাত প্রাপ্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে কোনো অঙ্গের ক্রিয়াশীলতা কতটা নষ্ট হবে সেটা ওই এলাকার উপর নির্ভর করছে। ছোটখাটো স্ট্রোকের ক্ষেত্রে সহজেই রিকভারি সম্ভব, কিন্তু বড় স্ট্রোকের ক্ষেত্রে প্যারালাইসিস সারানো সম্ভব হয় না। তবে স্ট্রোক জনিত আংশিক পক্ষাঘাত সারিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য ঠিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের বিশেষ প্রয়োজন হয়। তাহলে আমরা এটা দেখলাম যে আমাদের কি করা উচিত, কি লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, যেগুলো ম্যানেজমেন্ট করতে গেলে বাড়িতে বা ছোটখাটো ডিসপেন্সারিতে সম্ভব হয়ে ওঠে না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের বাঙালিদের খাদ্য খুব ক্ষতিকর কিছু না, কিন্তু অতিরিক্ত ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবার প্রবণতা শরীরে ক্ষতি করে। আজকাল শিশুরা বেশিরভাগই জাঙ্ক ফুড খাচ্ছে বা ফাস্ট ফুড খাচ্ছে। শিশুদের যে কি ক্ষতি হচ্ছে সে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। খাবারের বিষয় মূলত যা মনে রাখতে হবে সেটা হলো টাটকা ফল খেতে হবে, টাটকা ফল, টাটকা শাকসবজি খেতে হবে, মাছ খেতে হবে। এগুলি শরীরকে অনেকটা সুস্থ রাখে। খুব স্বাস্থ্যকর ডায়েট ছাড়া চলবে না, খুব স্বাস্থ্যকর ডায়েট ছাড়া চলবে না এমন কিন্তু নয়, সেরকম মেনে চলা সকলের পক্ষে সম্ভবপর নয়। বাঙালির খাবারে সর্ষের তেল থাকে, সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য। এতে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এবং কোলেস্টেরল পক্ষে
ক্ষতিকারক না। অর্থাৎ কোলেস্টেরল হয়ে জমা, অর্থাৎ আমাদের আর্টারিতে যে কোলেস্টেরলটা জমে যায়, আস্তে 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 জমে যায়, যেটা এলডিএল বলে, সেই এলডিএলটা জমে যায়। তবে এইচডিএলটা আবার শরীরের পক্ষে ভালো। আপৎকালে মনে রাখতে হবে, ইমার্জেন্সির সময় মনে রাখতে হবে, শেষে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। বিফাস্ট নিয়ম অনুযায়ী কারো স্ট্রোক হয়েছে এমন সন্দেহ হলে মুখে সরবিট্রেট বা এই জাতীয় কোনো রকম ওষুধ দেবেন না। মুখে যদি বোঝা যায় যে তার মধ্যে বিফাস্টের কয়েকটি লক্ষণ আছে, সবকটাই থাকবে এমন কথা নয়, দু একটা লক্ষণ থাকলে যদি আমরা বুঝতে পারি তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তাহলে তার কখনোই মুখে সরবিট্রেট দেওয়া যাবে না, এমনকি জল পর্যন্ত দেওয়া যাবে না। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাড়িতে ডাক্তার ডাকার ঝুঁকি নেওয়ার দরকার নেই, কারণ তার আসতে দেরি হতে পারে। সুতরাং সঠিকভাবে, সে হয়তো ডিসপেন্সারিতে রোগী দেখছেন, তার আসার কথা বলবে আমি 8 ঘন্টা আগে আসতে পারবো, 1 ঘন্টার আগে আসতে পারবো না, বলতেই পারে। সুতরাং অপেক্ষা না করে একমাত্র হাসপাতালে নিয়ে যাওয়াটা, হাসপাতাল মানে নার্সিংহোম হতে পারে, যেখানে সুব্যবস্থা আছে সেখানে নিয়ে যাওয়া যাবে। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে, নার্সিংহোমে নিতে হবে। আচ্ছা, রোগীর যদি ডায়াবেটিস থাকে, কারণ আমরা দেখেছি পরিবর্তনযোগ্য মধ্যে ডায়াবেটিসটা রয়েছে। রোগীর যদি ডায়াবেটিস থাকে এবং বাড়িতে সুগার মাপার মেশিন থাকে, তাহলে ব্লাড সুগার চেক করে নিতে পারে। অনেক সময় হাইপোগ্লাইসিমিয়া হলে, অর্থাৎ ব্লাডে সুগারের পরিমাণ যদি কমে যায়, অনেক কমে যায়, তাহলে যে লক্ষণ দেখা দেয় তাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। সেই হাইপোগ্লাইসিমিয়ার দরুন কিন্তু আবার স্ট্রোকের মতন লক্ষণ আসতে পারে। তখন তাকে কিছুটা, আমি যদি আমার মেজার থাকে, মেজারে যদি গ্লুকোমিটার, সেই গ্লুকোমিটার দিয়ে যদি আমি মেপে নিতে পারি যে হ্যাঁ হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, তাহলে অন্তত চিনির জল, স্ট্রোকও হতে পারে কিন্তু আমি যদি বুঝতে পারছি যে হাইপোগ্লাইসিমিয়ার জন্য হয়েছে, আমি তাকে একটু চিনি বা মিষ্টি জাতীয় জিনিস আমি তাকে দিতে পারি, দিয়ে দেখতে পারি। আমাদের ফাইনালি হয়তো যদি বিফাস্টের মতন লক্ষণ, অর্থাৎ সেরিব্রাল অ্যাটাকের মতন লক্ষণ পাই, তাহলে পরবর্তী ক্ষেত্রে হাসপাতালেই নিয়ে যাওয়াটা সমীচীন। আমি মেপে তাকে বাঁচিয়ে দিতে পারি যে হাইপোগ্লাইসেমিয়া। স্যার একটু বলবেন হাইপোগ্লাইসেমিয়া কি লক্ষণগুলো একবার বলবেন স্যার? একটু আমি ছিলাম না, একটু স্যার একটু যদি বলতেন। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যে শরীরের মধ্যে অস্থিরতা ভাব আসবে, অর্থাৎ আমি এনার্জি পাচ্ছি না। চিন্তা করুন, শরীরে কোনো এনার্জি নেই। আমাদের যত কিছু এনার্জি আসে সেটা সুগার থেকে, সুগার অর্থাৎ গ্লুকোজ থেকে আসে। সেই গ্লুকোজ থেকে গ্লুকোজই যদি কমে যায় শরীরের মধ্যে, অর্থাৎ বাড়িতে যে আমরা যে ফুয়েল জ্বালাই, অর্থাৎ কয়লাই জ্বালাই আর গ্যাসই জ্বালাই, যাই জ্বালাই না কেন, যদি সেইটাই না থাকে তাহলে রান্না হবে কোত্থেকে? দেহের ভেতরে যে রান্না হয়, যে মেটাবলিজম হয়, যে শরীরের যে এনার্জিটা আমরা পাই, সেটা সুগার থেকেই পাই। সেই সুগারই যদি কমে যায়, অর্থাৎ যা থাকা উচিত তার থেকে অনেক কমে গেছে, তাহলে সমস্ত কাজ করতে পারবে না। আজকে হার্ট পাম্প করছে, ব্লাড সাপ্লাই হচ্ছে, ব্রেন কাজ করছে, সমস্ত কিন্তু এনার্জিটা আসছে ওই সুগার থেকে। তাহলে কি হাইপোগ্লাইসেমিয়া বোঝা গেছে? শরীরের মধ্যে অস্থিরতা, দেখা যায় শরীরের মধ্যে অস্থিরতা দেখা দেবে, ঘাম দিতে পারে, লোককে চিনতে না পারে, অর্থাৎ আপন লোককে পর্যন্ত চিনতে না পারে। এরকম ঘটনা আমি দেখেছি যে আমার স্ত্রী তো আমাকে দেখে চিনতে পারেনি, এরকম অবস্থা হয়েছে। বা বাড়ির অন্যান্য লোককেও সে চিনতে পারছে না, খাচ্ছে হয়তো একটা জিনিস, বলছে আর একটা জিনিস, অর্থাৎ তার ব্রেনে বা কোনো জায়গায় সঠিকভাবে কাজ করতে পারছে না, এনার্জির অভাবে, সুগারের অভাবে। সুতরাং হাইপারগ্লাইসেমিয়ার থেকে ক্ষতিকারক হচ্ছে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার
যে কোনো মুহূর্তে মরে যেতে পারে যদি সঠিক সময় ম্যানেজমেন্ট না করা যায়। অনেকে বলেন স্ট্রোক হয়েছে, রোগীকে বসিয়ে রাখুন। অনেকে বলেন স্ট্রোক হয়েছে, রোগীকে বসিয়ে রাখুন, ছুতে দেবেন না, তাহলেই আবার স্ট্রোক হবে। একথা একেবারেই সত্য নয়, এর কোনো বাস্তব ভিত্তি নেই। বরং রোগীকে ধীরে ধীরে যে কোনো দিকে পাশ ফিরিয়ে শুয়ে দিন, তাতে নিরাপদ। পাশ ফিরিয়ে শোয়ালে কি হবে না, মুখে যে জমা লালা গলায় গিয়ে আটকাতে পারে না, পাশ দিয়ে বেরিয়ে যায়। বাড়িতে রক্তচাপ মেপে নিতে পারলে তবে ভালো। অতিরিক্ত কিছু পেলেও প্রেশারের ওষুধ খেতে যাবেন না। প্রেশার যদি বেশিও থাকে আর আপনি যদি বিফাস্টের লক্ষণ দেখতে পান, তাহলেও আপনি প্রেশারের ওষুধ দেবেন না। যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পৌঁছে দেবেন। মনে রাখবেন, এই ধরনের অ্যাটাক সতর্ক থাকা এবং তৎপরতা খুব জরুরি। মানুষের আরো কিছু বক্তব্য আছে যদি থাকে বলতে পারেন। কেমন আছেন ভাইজান? না বলি নাই ভাই, না রে ভাই অভাবে আছে। পটাশিয়াম ইমব্যালেন্স হলেও তো ভুলভাল বকতে পারে। হ্যাঁ, বলছি স্যার, সোডিয়াম পটাশিয়াম যদি ইমব্যালেন্স হয় তাহলেও তো ভুলভাল বকতে পারে, চিনতে না পারে, হ্যাঁ একটা সেটাও ব্যাপার ঘটে। হ্যাঁ সেটাও হয় সব। সেই জন্যই তো এখন সোডিয়াম পটাশিয়াম বাড়িতে হঠাৎ ওইগুলো পরীক্ষা করার কোন যন্ত্র বাড়িতে সাধারণত কেন থাকেই না বলতে গেলে। সুতরাং সেটা তো বোঝা খুব মুশকিল। আগে যদি পরীক্ষা থাকে যে সোডিয়াম পটাশিয়াম কিছু কম ছিল তখন হয়তো কিছুটা চিন্তা করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা না জানা থাকে, তাহলে আমার হসপিটালে নিয়ে গেলেই তারা বিভিন্ন পরীক্ষা করে নিতে পারবে, নিয়ে কনফার্ম করতে পারবে। সোডিয়াম পটাশিয়ামে কিন্তু বিফাস্টের লক্ষণ আসবে না। ওই যে বি মানে ব্যালেন্স, ই মানে আই, এফ মানে ফেস, এ মানে আর্মস, এস মানে স্পিচ, টি মানে টাইপ। অর্থাৎ আমি টিটা বাদ দিয়েও যে এই বিফাস্ট কথাটা, এটা যদি আমি দেখতে না পাই, তাহলে সোডিয়াম পটাশিয়ামে কিন্তু এই লক্ষণগুলো আসবে না। এবার আমি বলছি যে সেরিব্রাল অ্যাটাক সম্বন্ধে বিশ্বনাথ দত্ত স্যার মহাশয় কিছু বলবে ওষুধ সম্বন্ধে, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে কিছু না স্যার, আমার একটা প্রশ্ন আছে। এই যে বললেন যে ফিজিওথেরাপিস্ট করতে, হ্যাঁ এখানে কি অ্যাঙ্গেল, কি ধরনের ফিজিওথেরাপি? ম্যাসেজ ফিজিওথেরাপিস্ট না এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট না আপনার ওই যোগা থেরাপি, কোনটা করলে এখানে ভালো? আচ্ছা, যোগা তো খুবই ভালো, যোগাটা ভালো, কিন্তু ওই সময় যাদের জ্ঞান নেই বা অমুক নেই তারা তো আর ওইটা করতে পারবে না। সুতরাং হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে মেসেজ থেরাপিটাই হচ্ছে মূল কাজ হবে। আচ্ছা, উপকার আসবে মেসেজ থেরাপি। এবং জ্ঞানই না থাকে আমি করবো কি করে যোগা? রাইট রাইট রাইট। আর এইটা কি ধরনের মানে মেসেজটা যে করা হবে, মানে ওনার যে মানে বলছি সেটা কি ধরনের মেসেজ করা হবে? অয়েলি দিয়ে না এমনি? না না ঠিক আছে, মানে কোনো অয়েল দিয়ে, প্রোটেকশন অয়েল দিয়ে না এমনি করলে হবে? না এমনি করলে হবে। আচ্ছা, এমনি করলেই ভালো হবে। অয়েল দিয়ে তো তেমন কিছু হয় না, বরঞ্চ যদি অন্য কোনো ওষুধ মেশানো থাকে তাহলে সেটা বরঞ্চ বেশি ক্ষতিকারক হতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ওষুধ সম্বন্ধে থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো স্যার। স্যার আপনার এই আলোচনা খুব ভালো হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো লাগলে আমারও আনন্দ। এবং শিক্ষা, মানুষকে যদি সঠিক সময় সঠিক কাজ করতে পারি। সামান্য একটু বলে অ্যাম্বুলেন্সটা বলে কি বলো?
স্যার তো আছেই, প্রশ্ন করবেন। এখন আমি ডক্টর বিশ্বনাথ আমার দত্ত দুইটা বিষয় হয়েছে কিছু ওষুধ সম্বন্ধে বলছি। স্যার একটা কথা বললেন যে অ্যাম্বোলিজম, বিষয় হয়েছে তো যেভাবে কইরে টইরে অ্যাম্বোলিজমের কথা স্যার বললেন সেরিব্রাল অ্যাম্বোলিজম অ্যান্ড থ্রম্বোসিস। আপনাকে থেকে আরে আমরা তো 2010 ডিসেম্বরে ওরকম করছি না আচ্ছা সামনে আসুন, সেই দেখা যাচ্ছে করা যায় থ্রম্বোসিস। ওই কিভাবে যেন কইরা অ্যাম্বোলিজম মানে হচ্ছে কোনো ব্যাধিগ্রস্ত কন্ট্রোলে ফোন কপাটিয়া মানে বাল্বের হৃৎপিণ্ডের অন্ত্রাবরক শ্লেষ্মিক ঝিল্লি ক্ষতযুক্ত প্রদাহ মানে এন্ডোকার্ডাইটিস প্রভৃতি হইতে কোনো বিশিষ্ট খণ্ড রক্তস্রোতে ঘেঁষে কোনো স্থানে আবদ্ধ হয়ে রক্তস্রোত রুদ্ধ করিলে তাকে অ্যাম্বোলাস বলে। ধুলো যে রুদ্ধ করে তাকে অ্যাম্বোলাস বলে। ধুলো কোনো বিভিন্ন ভিন্ন প্রকৃতির সূক্ষ্ম বস্তু, ফরেন বডিজ প্রভৃতি অ্যাম্বোলাস সৃষ্টি করতে পারে। এইরূপ অ্যাম্বোলাস কর্তৃক কোনো ধমনী বা রক্তবাহী সূক্ষ্ম কৌশিক নলী অবরুদ্ধ হইলে অ্যাম্বোলিজম বলা হয়। কোনো কারণে অস্থিচূর্ণ হইলে মজ্জা হইতে সূক্ষ্ম চর্বিখণ্ড অ্যাম্বোলাস রূপে রক্তস্রোতে বাহিত হইয়া ফুসফুস বা হৃৎপিণ্ড আটকে যেতে পারে, ইহাকে ফ্যাট অ্যাম্বোলিজম বলে। এরূপ অবস্থায় শ্বাসকষ্ট, দ্রুত নাড়ি, নীলাভ বর্ণ, বিকার, কোমা প্রভৃতি লক্ষণ উপস্থিত হয়ে 24 ঘন্টার মধ্যেই মৃত্যু সংঘটিত হয়। 24 ঘন্টা উত্তীর্ণ হইলে প্রাণ রক্ষা হইতে পারে। কখনো কখনো রুদ্ধ বায়ু হইতে অ্যাম্বোলাস সৃষ্টি হইতে পারে, ইহাকে এয়ার অ্যাম্বোলিজম বলে। কখনো কখনো জরায়ু নালী মানে সাইনাস হইতে বায়ু অ্যাম্বোলাস রূপে হৃৎপিণ্ডের দক্ষিণ কোটরে প্রবেশ করিয়া থ্রম্বাসে পরিণত হইয়া তথা হইতে পালমোনারি ধমনীতে আবদ্ধ হইয়া মৃত্যু পর্যন্ত হইতে পারে। ক্ষুদ্র রক্তবহা নলী ক্যাপিলারি মধ্যে অ্যাম্বোলাস আবদ্ধ হইলে তাহাকে ইনফ্রাকশন বলে। ফুসফুস, মস্তিষ্ক, প্লীহা, মূত্রগ্রন্থি, মেসেন্টারিক অক্ষিপথে রেটিনা, হৃৎপেশি, মায়োকার্ডিয়াম প্রভৃতি ইনফ্রাকশন হইবার ফলে সেই অংশে পচন, নেক্রোসিস হয়। দূষিত অ্যাম্বোলাস সমূহ যথা সেপ্টিক এন্ডোকার্ডাইটিস বিচ্ছিন্ন খণ্ড সমূহ আবদ্ধ হইলে সেই স্থানে বিশিষ্ট জীবাণু সংক্রমণ হইয়া সমগ্র শরীরে তাহা প্রভাব বিস্তার করে। পত্র পদ কোন ধমনে অবরুদ্ধ হইলে তাহার নিম্নস্থান শীতল ও রক্তশূন্য এবং তথায় অত্যন্ত যন্ত্রণা হয়। সে স্থানে নাড়ী স্পন্দন ও শিরাগুলি লুপ্ত হইয়া যায়। মস্তিষ্কের মধ্যে রক্তস্রাব ও মস্তিষ্কে রক্তবহা মধ্যে থ্রম্বোসিস বা অ্যাম্বোলিজম দ্বারা সন্ন্যাসরোগের লক্ষণ প্রকাশ পায়। এখন যে স্যার বললেন যেটা সেরিব্রাল অ্যাম্বোলিজম, ইহা লেফট মিডল নামক মস্তিষ্ক ধমনীর বৃহৎ বা ক্ষুদ্র শাখার মধ্যে অ্যাম্বোলাস আবদ্ধ হয়। উৎপত্তি স্থান পুরাতন বা ক্ষতযুক্ত এন্ডোকার্ডাইটিস, ব্যাধিযুক্ত হৃৎকপাটিয়া টুকরা মাইটার স্টেনোসিস বা হৃৎপিণ্ডের বাম অলিন্দ লেফট অরিকল হইতে কোন থ্রম্বাস, প্রসবান্তে জরায়ু হইতে কোন রক্তচাপ অথবা কোন অ্যাথারোমেটাস ক্ষতের টুকরো। লক্ষণ কি? ইহার আক্রমণ হঠাৎ সংঘটিত হয়। ক্ষুদ্র শাখার মধ্যে অবরোধ হইলে অজ্ঞানতা হয় না। ধমনীর সমগ্র কাণ্ড অবরুদ্ধ হইলে অজ্ঞানতা হইতে পারে। যখন মাথার মধ্যে যে সেরিব্রাল সফটেনিং হয় তথ্য ধমনী ছিদ্র শূন্য হইয়া রক্তস্রাব হইতে পারে।
হ্যাঁ বলো। ধমনী ছিন্ন হইয়া রক্তস্রাব হইতে পারে, ইহাতে পক্ষাঘাত ও আচ্ছন্নতা কমা ক্রমশই গভীর হইয়া মৃত্যু হইতে পারে। এম্বোলাসটি ধমনী গাত্র হইতে বিচ্ছিন্ন হইয়া রক্ত সঞ্চালন মানে সার্কুলেশনের পুনঃপ্রতিষ্ঠিত হইতে পারে। ইহাতে প্রথম ধাক্কা কাটিয়া রোগী আরোগ্য লাভ করিতে পারে, কিন্তু শরীরার্ধের পক্ষাঘাত বা হিমোপ্লেজিয়া থাকিয়া যায়। এম্বোলাসটি স্থানচ্যুত হইয়া ক্ষুদ্রতর রক্তবাহ মানে ব্লাড ভেসেলস এর মধ্যে আবদ্ধ হইতে পারে, ফলে পক্ষাঘাত হ্রাস পাইয়া আশা প্রকাশ করার শক্তি লোপ, হেপাসিয়া, APHA, হেপাসিয়া, একাঙ্গে পক্ষাঘাত, মনোপ্লেজিয়া, এক চক্ষু দৃষ্টিহীনতা থাকিয়া যায়। আক্রমণ হইতে সম্পূর্ণ আরোগ্য হইতে দেখা যায়। এই হচ্ছে আমাদের সেরিব্রালের ব্যাপারে। সেরিব্রাল থ্রম্বোসিসের আক্রমণ ধীরে ধীরে রাত্রে, সেরিব্রাল থ্রম্বোসিসের আক্রমণ ধীরে ধীরে রাত্রে বিশ্রামকালে বা নিদ্রার মধ্যে সংঘটিত হয় এবং অত্যধিক ক্লান্তি, অবসাদ, ঠান্ডা লাগা প্রভৃতি আক্রমণ প্রবণতা বৃদ্ধি করে। লক্ষণাবলী: প্রথমত মস্তকের পশ্চাৎভাগে অত্যধিক যন্ত্রণা, মাথা ঘোরা, বাক্যের জড়তা, বাক্যের জড়তা বা বাকলোভ, হেপাসিয়া, মৃদু বা সাময়িক পক্ষাঘাত, কখনো বা তর্কা প্রভৃতি প্রকাশ পায়। এই লক্ষণগুলি ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়া শরীরের পক্ষাঘাত মানে হেমিপ্লেজিয়া, শরীরার্ধের পক্ষাঘাত মানে হেমিপ্লেজিয়া, বৃহত্তর ধমনীর মধ্যে থ্রম্বোসিস হইলে আচ্ছন্নতা কমা হইতে পারে। কখনো কখনো বৃহৎ ধমনী সহসা অবরুদ্ধ হইলে রোগাক্রমণ দ্রুত হয়। তোমাকে দিদি ফোন করেছিল মনে হয়, ধরনী বা তুমি এই হচ্ছে এই যে আমাদের যে যেগুলো রাত্রিবেলা একটা ঘটনার কথা বলি, একটা ঘটনার কথা বলছি যে রাত্রিবেলা অফিস থেকে এসে ওয়াইফকে বলছে আমার মাথা খুব যন্ত্রণা হচ্ছে, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, একটু কড়া করে চা করো। এবং কড়া করে চা খেয়েছে, খাওয়ার পর আবার একটা সিগারেট খেয়েছে, তাও মাথা যন্ত্রণা কমছে না। মাথাটা যেন একটা পূর্ণ ভাব, মানে মাথাটা একটা ভার হয়ে আছে। আপনার স্যার টুপিটা দেখা যাচ্ছে, মাথাটা তুলুন। হ্যাঁ, তোমার জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখটা, ফেসটা দেখা যাচ্ছে না একদম। হ্যাঁ, এই যে আরেকটু উঠুন, আরেকটু উঠুন, আরেকটু উঠুন, নাক দেখা যাচ্ছে এবার খালি। আরো উঠুন, আরেকটু উঠুন। হ্যাঁ, এইবার আসছে। ভার হয়ে যাচ্ছে, বুঝলেন? মাথাটা যেন ফেটে বেরোবে এমন। তারপরে রাত্রিবেলা করলো কি, চা সিগারেট টিকেট খেয়ে শেষ, কোন রকম ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়লো। মধ্যরাত্রে সে যদি তখন যদি সে চিকিৎসা করতো, কোনো ডাক্তারখানায় যেত, তাহলে কিন্তু উনি বেঁচে যেতেন। কিন্তু না যাওয়াতে উনি রাত্রিবেলা এটা তার মস্তিষ্কের যে ক্যাপিলারি গুলো কেটে গেছে। ঠিক আছে, যাও ওই অবস্থা, প্রথম অবস্থা আমরা যেমন পাই বিভিন্ন, ঠিক আছে, প্রথমে অবস্থায় আমরা আর্নিকার কথাটা জানি, কিন্তু আর্নিকা, আমরা তো লক্ষণ সমষ্টির সম্বন্ধে, আর্নিকার কি, প্রথম মস্তকটা থাকে গরম, মাথাটা গরম থাকে, অবশিষ্ট শরীর শীতল, মুখমণ্ডলটা, মাথার দিকটা গরম থাকে, অবশিষ্ট শরীরটা শীতল থাকে। নাড়ি হচ্ছে পূর্ণ, যদি হাতে রেডিয়াল আটারি যেমন আমরা নাড়ি দেখি, পূর্ণ নাড়ি, অনমনীয় ও অনিয়মিত, ইরেগুলার এবং সুবিরাম। সুবিরাম এবং বাম অঙ্গের পক্ষাঘাত,
অজ্ঞানতা, নাসিকা ধ্বনি সহ নাকের গর্জন হয়, শ্বাস প্রশ্বাস করতে, মধ্যে মধ্যে দীর্ঘশ্বাস, বিড় করা, অনিষ্ট প্রলাপ, অসারে মলমূত্র ত্যাগ, শরীরের নানা স্থানে চামড়া তলে রক্তস্রাবের দাগ, যেটা বলে ইকাইমোসিস। ইকাইমোসিস কি? চামড়ার নিচে যদি ফর্সা থাকে তাহলে একটু নীলচে নীলচে দেখায়, আর একটু কালো থাকলে কালচে কালচে বর্ণ থাকে, মানে শরীরের নিচে চামড়ার নিচ দিয়ে সেইগুলো রক্তটা ফেটে বেরিয়ে পড়ে, সেই এরকম ইকাইমোসিস। আর্নিকা একটা ভালো ওষুধ, রক্তটাকে সার্কুলেশন করে, কিন্তু তার লক্ষণটা থাকবে কি? মাথার দিকটা গরম আর পায়ের দিকটা ঠান্ডা, নিচের দিকটা ঠান্ডা। এরপর আসে অ্যাকোনাইট, রক্ত প্রদান ধাতু। এটা হচ্ছিল না, এটা শরীর। হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ, প্রেগনেন্সির ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজমের মানে কি কি মানে কিভাবে আমরা ট্রিট করবো একটু যদি বলেন। প্রেগনেন্সি প্রেগনেন্ট এটা তো ওটা ইয়ে, এটা তো প্রেগনেন্ট, এটা তো হচ্ছে আজকে তো ইয়ে নিয়ে সেরিব্রাল অ্যাটাক নিয়ে, এটা নিয়ে হবে। আর এরপরে আমরা গাইনি নিয়ে ধরবো আমরা, আমাদের ক্যান্সার বলেছেন, তখন এই প্রেগনেন্টের ব্যাপারটা করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো এই ওষুধগুলো বলবো, কটা বাজে? সাড়ে নটার মধ্যে শেষ করে দেবো। স্যার একটা আমার ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার আমরা কি কোনোভাবে প্যারালাইসিসের সঙ্গে স্ট্রোক কি স্যার ভুল করতে পারি? মিলাতে না স্যার, ওটা আইডেন্টিক্যাল দুটো। কি বলছেন? স্যার স্ট্রোকের সঙ্গে স্যার কি প্যারালাইসিসের কোনো সিমিলারিটি আছে স্যার, না দুটো একদম ডিফারেন্ট? না আমরা চিন্তা কি স্যার ভুল করতে পারি? হচ্ছে আমাদের স্যার যে বললেন যে মাথার মধ্যে তো বিভিন্ন, যে মাথাটার মধ্যে এরকম অনেকটা গ্রাফ আছে, যেমন আমেরিকান ম্যাপ দেখেছেন? আমেরিকান ম্যাপে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ছোট ছোট বর্তির মধ্যে থাকে না, এরকম মাথার মধ্যে এরকম গ্রাফ আছে। এক একটা গ্রাফের এক এক রকমের, এখান থেকে চোখটা দেখা যাচ্ছে, সামনের দিক দিয়ে হচ্ছে স্মৃতিশক্তি, পিছন দিকে অক্সিপিটের দিকে চোখের জন্য বিভিন্ন জায়গার সেন্টার এগুলো আছে। এটা দেখছে, এটা দেখছে। এইবারে ডান দিকে যদি আপনি এটা যদি ফেটে যায়, মানে ওই অ্যাম্বুলান্স এসে যদি পিছন দিক দিয়ে স্রোতটা চলে, এখন সামনের দিকে যদি কোনো অ্যাম্বুলেন্স এসে আটকে দেয় পথটা, পিছন দিকে যখন রক্তটা এসে স্রোতটা ধাক্কা মারছে, ও যখন যেতে পারছে না, তখন সাপ বেলুন দেখেছেন? বেলুনের মতন ওই জায়গাটা করে, ওইটা অ্যানোরিজম বলে, অ্যানোরিজমে করে ফ্রাস করে ফেটে গেল। ফেটে গেলে পরে ওই যে রক্তটা যেই এলাকাটার মধ্যে ছড়িয়ে পড়বে, সেই সেলগুলো একেবারে কম্পিউটার মতন, সেই কম্পিউটার যদি জল ঢুকে যায়, কি হলো? কম্পিউটার নষ্ট হয়ে যাবে। ওরকম সেলের মধ্যে ওই জায়গায় যদি রক্ত ঢুকে গেলে পরে সেগুলোকে স্তব্ধ করে দিল, এবং যেই জায়গাটা করলো তার উল্টো দিকে মনে করেন বাঁ দিকে যদি ফেটে যায়, তাহলে ডান দিকে প্যারালাইজ হয়ে গেল। এর কারণটা হয়েছে তো ওখানে ব্রেনের মধ্যে। এটাই তো বলছিলাম বি ফার্স্টের কথা। এবার বলছি, আমি এই প্রসঙ্গক্রমে বলি, সেটা হচ্ছে যে প্রশ্নটা রাখা হলো যে প্যারালাইসিসের সঙ্গে সেরিব্রাল অ্যাটাকের পার্থক্য কিছু আছে কিনা, এই তো? হ্যালো, হ্যাঁ, যে প্রশ্ন করেছিলেন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে প্যারালাইসিসটা কেন হলো। প্রথম হচ্ছে সেই জিনিসটা, আমি যদি বিফাস্টের ওই যে সিমটম আছে 6টা, সেই সিমটমটা যদি না পাই, তাহলে প্যারালাইসিসটা কেন হয়? কোনো কারণে যদি লোকাল কোনো কারণে আঘাতের জন্য যদি হয়ে থাকে, যে সেই লোকাল আঘাতের জন্য প্যারালাইসিস হতে পারে, যে নার্ভটা নষ্ট হয়ে গেছে। নার্ভ নষ্ট না হলে তো প্যারালাইসিস হবে না। মোটর এবং সেন্সারি, তা প্যারালাইসিস দু রকম একটা হচ্ছে মোটর, অর্থাৎ চলাফেরাই করতে পারবে না, না হাত পা নাড়াতে পারবে না। অনেকে আছে হাত পা নাড়াতে পারছে কিন্তু সেন্সটা নেই, বোধ শক্তিটা নেই, সেটা হতে পারে। সুতরাং ওর সঙ্গে ওটা লোকাল হলে
লোকালি সিমটম দেখা দেবে এবং সেটা সহজেই সেরে যাবে। কিন্তু লোকাল যদি না হয়, সেরিব্রাল কারণে যদি প্যারালাইসিসের কারণ বেশিরভাগ সেরিব্রাল অ্যাটাক না হলে প্যারালাইসিস সাধারণত হয় না। সুতরাং সেক্ষেত্রে তো বা জিনিস দুটো তো আলাদা হয়েই যাচ্ছে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে বলছি অ্যাকোনাইটের কথা। রক্ত প্রধান ধাতু মস্তিষ্কের রক্ত প্রধানতা, রক্ত প্রধাবন প্রবণতা, মস্তিষ্কে রক্ত প্রধাবন প্রবণতা, মস্তক অত্যধিক উত্তপ্ত, ক্যারোটিড ধমনী লাফাচ্ছে, উল্লম্ফন, মানে ক্যারোটিড ধমনী গুলো বাইরের থেকে বোঝা যায় যে ক্যারোটিড ধমনী থ্রবিং হচ্ছে, থ্রবিং অফ ক্যারোটিড। হ্যাঁ, এবং গায়ে উত্তপ্ত ভাব, নারী হচ্ছে পূর্ণ, দৃঢ়, অনমনীয়, কিন্তু সবিরাম নহে। উপরোক্ত লক্ষণাদি দ্বারা নির্দিষ্ট হলে, বিশেষত যদি ভয়, বিরক্তি বা কোনো দ্বার হইতে রক্তস্রাব বন্ধ হইয়া এপোলেপ্সি হইবার উপক্রম হয়, তাহা হইলে ইহা রক্ত প্রবাহের সমতা প্রতিষ্ঠিত করিয়া রক্ত প্রকাশ রোগ প্রকাশ প্রতিরোধ করিতে পারে। তাহলে অ্যাকোনাইটের থাকে, হ্যাঁ অ্যাকোনাইট। আচ্ছা, তাহলে আর্নিকা হলো বেলেডোনাট হচ্ছে আরোগ্য মুখাবয়ব, চক্ষু তারকা বিস্তৃত, দৃষ্টি ও বাকশক্তিহীনতা, ক্যারোটিড ধমনী উল্লম্ফন, আচ্ছন্নতা, কোমা এবং হস্তপদাদি ও মুখের পেশি আক্ষেপ, দক্ষিণ হস্ত পদের পক্ষাঘাত, মুখ এক পার্শ্বে বেঁকে যায়, জিহ্বার পক্ষাঘাত, গিলিতে কষ্ট বা সম্পূর্ণ অক্ষমতা, রোগী লিঙ্গ হাতড়ায়, অসারে তাহার মূত্রত্যাগ হয়, রক্তস্রাব হইবার পরেও মস্তিষ্কে রক্তাধিক্যের লক্ষণাদি বর্তমান থাকিলে ইহা বিশেষ উপযোগী। মিশ্রিত, আচ্ছা ঠিক আছে, মিশ্রিত, আচ্ছা ও আসবে এখানে। মিশ্রিত রক্তের উপর ইহার কোনো ক্রিয়া নেই, এই জন্য আক্রমণের 12 ঘন্টার মধ্যে ইহার প্রয়োগ ফল। আর একটা কি বলে যায়, প্রাণায়াম। প্রাণায়ামটা কি ডাক্তার ন্যাশ ইহা 80 বছর বয়স্ক রোগীর সন্ন্যাস রোগ আরোগ্য করিয়াছিলেন। রোগীর এক অঙ্গের সম্পূর্ণ পক্ষাঘাত হইয়াছিল এবং নিদ্রিত হইলেই, এমনকি চক্ষু মুদ্রিত করিয়া থাকিলেই শরীরে ঘর্মারুক্ত হইত। হ্যাঁ, এই লক্ষণের উপরে প্রাণায়াম দিয়েছিল। আমি আমার মাকে দিয়েছিলাম জেলসিমিয়াম। মস্তকের পশ্চাৎ ভাগে যন্ত্রণা এবং বমি ভাব, মাথা ঘুরানো, ঝাপসা দৃষ্টি প্রভৃতি লক্ষণে এই ওষুধটা। আরেকটা হচ্ছে গ্লোনোইন। গ্লোনোইন আছে হৃৎপিণ্ডের হাইপারট্রফি এবং অ্যাওর্টিক ভাল্বের অপটুতা, বশত শিরোপীড়া, মস্তকে ও মুখে ক্ষণে ক্ষণে উত্তাপ বোধ, মানসিক অবসাদ, মস্তকে গ্রীভায় ধমনী স্পন্দন এবং বিরক্তি ও উদ্বেগ, গ্রীভায় আড়ষ্টতা বোধ ও যন্ত্রণা, শিরঘূর্ণন, কর্ণনাদ এবং হস্তপদাদি দুর্বলতা বোধ, অস্থির নিদ্রা এবং নিদ্রার মধ্যে ভীতিপূর্ণ স্বপ্ন দর্শন। আচ্ছা, এই যে গ্লোনোইনের ব্যাপারটা আমাদের ইবি ন্যাশ বলতেন যে হঠাৎ করে রক্ত যেন মাথার মধ্যে ঝলকে উপরে উঠে গেল। এই লক্ষণের উপরে কিন্তু উনি গ্লোনোইন ব্যবহার করতেন। আচ্ছা, এবারে আসি গ্লোনোইনের পরে আসছি ল্যাকেসিস, অজ্ঞানতা সহ নীলাভ মুখমণ্ডল, তড়কা, হস্তপদাদির কম্পন অথবা বাম অঙ্গের পক্ষাঘাত এবং নিঃশ্বাস সহ ত্রিভুক স্ফীত এবং মধ্যাদি পান অথবা মানসিক উত্তেজনার পর আক্রমণ। তাছাড়া আছে আমাদের কষ্টিকাম আছে, মুখমণ্ডল, হস্তপদাদি পক্ষাঘাত সহ নিম্নাঙ্গের পেশি সংকোচন
এবং কন্ট্রাকশন, কথা বলিতে উপযুক্ত শব্দ ব্যবহারে অক্ষমতা। আর আছে কি কুপ্রম মেটালিকাম আছে, জিহ্বার পক্ষাঘাত, কুপ্রম মেটালিকাম, বাক্যের জড়তা ও আড়ষ্টতা, পক্ষাঘাত, উত্তমাদেশ শীর্ণ হয়, কিন্তু অনুভব শক্তি থাকে, প্রায় পেশিসমূহ প্রবল ভাবে সংকুচিত হয় এবং সাঁটিয়া ধরে, কন্ট্রাকশন বা কোরিয়ার ন্যায় আক্ষেপ। আরেকটা আছে জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকামে সন্ন্যাস প্রভাবক্রমে মস্তিষ্কে বিভ্রম স্থায়ী হইলে ইহা প্রয়োগ করা যায়। মোটামুটি ভাবে অনেকগুলো ওষুধের অনেকেই জানেন, আর্নিকার কথা তো জানেন, বেলোডোনা বলা হলো, গ্লোনাইট বলা হলো, অ্যাকোনাইট বলা হলো, ল্যাকেসিস বলা হলো, জেলসিমিয়াম বলা হলো, জিঙ্কাম। আরেকটা হচ্ছে কি প্রাম্বাম, বুদ্ধি ভোতা, ব্লান্টেড ও স্মৃতিশক্তি হ্রাস পায়, বাক্যের জড়তা উপস্থিত হইয়া অতিবারে উচ্চার্য শব্দের এক একটি অংশ ত্যাগ করে, অথবা তাহাদিওকে যুক্ত করিয়া পূর্ণ শব্দ গঠন করিতে পারে না। কথা বলিবার সময় মুখমণ্ডলের পেশি বিচিত্র ভঙ্গি, এমআইসি মিমিক স্প্যাজম, মানে বিচিত্র ভঙ্গি করে, মিমিক স্প্যাজম হয় এবং জিহ্বা বহির্গত করিলে কাঁপিতে থাকে, উচ্চ শব্দে নাক ডাকে, চক্ষুর পাতা পড়িয়া যায়, তারকা বিস্তৃত হয়, দৃশ্য বস্তু ক্ষুদ্র বা এবং অধিক দূরে অবস্থিত বলিয়া মনে হয়, এবং তেরা দৃষ্টি, নারী ধীর সর্বাঙ্গে, বিশেষত বাম পার্শ্বের মোটর ও সেন্সরি প্যারালাইসিস বা পক্ষাঘাত সহ আক্রান্ত অংশে তীব্র বেদনা ও এক্সটেন্সার পেশির তীব্র সংকোচন এবং পেশিগুলি শীর্ণ হয়। পক্ষাঘাত সম্পূর্ণ না হইলে রোগী হাঁটিতে গেলে চলিতে থাকে ও তাহার সম্মুখে পড়িয়া যাইবার প্রবণতা হয়। কখনো কখনো শ্বাসযন্ত্রের পেশির পক্ষাঘাত হয়ে অত্যাধিক শ্বাসকষ্ট হয়। এতগুলো মোটামুটি বলা হলো এই সেরিব্রাল থ্রম্বোসিস বা সেরিব্রাল অ্যাটাকের যেসব হয়। প্রথম প্রাথমিক অবস্থায় আপনি যতক্ষণ হসপিটালে নিয়ে যাচ্ছেন, প্রাথমিক অবস্থায় এইগুলো লক্ষণ ভিত্তিকে আপনি দিলে পরে মোটামুটি বেশি একটা ক্ষতি হয় না। আমার মায়ের সময় আমি যা দিয়েছিলাম সেখানে গিয়েও প্রায় ধরুন ওই সব এমআরআই করে ওই সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান করতে করতে এইসব করতে করতে প্রায় 4-5 ঘন্টা চলে গেল। ততক্ষণে যে ওষুধটা পড়ে গেল এবং হসপিটালের মধ্যে, তাতে কিন্তু বেশি একটা প্যারালাইজ হয়নি। ওরা বলল যে মাইল্ড ইনফেকশন, মাইল্ড হয়েছে এবং বলে ছোট্ট ছোবল দিয়েছে, ওষুধ পড়াতে বেশি একটা ক্ষতি করেনি। এই ক্ষতির হাত থেকে আমরা হোমিওপ্যাথিকরা বাঁচাতে পারি, কারণ আমাদের এখানে বাড়ির মধ্যে স্যালাইনের ব্যবস্থা থাকে না, আমাদের বাড়ির মধ্যে তো এক্সরে মানে সিটি স্ক্যানের ব্যবস্থা থাকে না, বিভিন্ন রকম। আমি এখানে একলা, আর হসপিটাল বা আমাদের যদি হোমিওপ্যাথিক হসপিটালে নেওয়া যায় তাহলে অনেকগুলো ডাক্তারের মতামত সেখানে পাওয়া যায় এবং প্রত্যেকে একটা মতামত করলে একটা রেপার্টরিও তৈরি হয়ে যায়। সেই রেপার্টরি অনুযায়ী যদি ওষুধ দিই, আমরা আমাদের হোমিওপ্যাথিকে আমাদের অনেক প্যারালাইসিসের মুখ থেকে আমরা বাঁচিয়ে আনতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ। এবার স্যার বলুন। কিছু বলেন, আপনার প্রশ্ন থাকলে স্যার আছে, স্যারকে বলুন, বা কোনো ওষুধের সম্বন্ধে যদি আপনারা শেয়ার করুন, আপনারাও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এখনো সময় আছে তো, 9টা বাজে শুধু।
হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেছে। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। 14 জন আছে এখন। স্যার অ্যানিউরিজমটা কি স্যার? অ্যানিউরিজমটা ফুলে যায়। হ্যাঁ, ওই যে একটা বেলুন দেখেছেন, বেলুনের মধ্যে দুর্বল জায়গা। হ্যাঁ, বেলুনের মধ্যে যে আমাদের যে রক্তটা যে চলে, যে ঘর্ষণ গুলো হয় ভিতরে, সেই ঘর্ষণে অনেক জায়গায় আটারি গুলো পাতলা হয়ে যায়। পাতলা হতে হতে দেখেছেন একটা সাপ বেলুন দেখেছেন তো আপনারা, ওই যে লম্বা বেলুন গুলো যে আমরা ছোটবেলায় দেখেছি, যে হ্যাঁ, পাতলা হ্যাঁ, হয়ে গিয়ে মাঝখানটা একটা ট্যানের মতো বেরিয়ে যায়। আমরা আবার হ্যাঁ। আঙ্গুল আমরা মুখে চুষে আবার এই জায়গাটা বেশ ঘোরাতে থাকি, একটা হ্যাঁ, গোল বলের মতন তৈরি করি। হ্যাঁ। গোল বলগুলো হচ্ছে আপনার মানে যেগুলো ওভারির মধ্যে আমাদের এই যে ওভারির মধ্যে যেগুলো সিস্ট হয়, ভিতরে হাওয়া থাকে ওটা, কিন্তু একটু যদি ভিতরে ফ্লুইড দিয়ে দেন, ফ্লুইড অ্যাকুমুলেশন ফ্লুইড নিয়ে যেগুলো এরকম টিউমারের মতো হয়, ওগুলো বলে সিস্ট। আর অ্যানোরিজমের কি হলো, ওই জায়গাটা যে রক্তটা ব্রেনের মধ্যে দিয়ে যে রক্তটা সাপ্লাই হচ্ছে, যেই জায়গাটা ঘর্ষণ খেতে পাতলা হয়ে গেলে ওই জায়গাটা ফুলে যায়, এবং রক্তের চাপে সামনে যদি অ্যাম্বোলিজম পড়ে, সেই রক্তের চাপে ওইটা এত পাতলা হয়ে যায়, এবারে এমন জোর হচ্ছে, তার আগে তো সিমটম দিচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, দিচ্ছে, সে তো ওই অ্যাম্বুলান্সটাকে ভাঙার জন্য ওষুধ আছে, সে তো সে কোনো আর্নিকাও খায়নি, বা লক্ষণ ভিত্তিকে কোনো ওষুধই খায় না, বা বেলেডোনাও খায়নি, বা কিছুই খায়নি। সে কি খেয়েছে? আরো আবার 4 মিনার সিগারেট, আর আবার কড়া করে চা। হ্যাঁ, এই যে এইদিকে প্রেশারও দেখায়নি, এই যে পিছন থেকে যে প্রেশারটা দিচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় ফেটে যায়, ওইটাকে বলে অ্যানোরিজম। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ স্যার, দারুণ দারুণ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমি ছোটবেলা দেখেছি পাইকপাড়াতে, বেলগাছিয়া পাইকপাড়া আছে না, পাইকপাড়া যেখান দিয়ে টালার যে জলগুলো সাপ্লাই হয়, টালা হ্যাঁ, টালার থেকে জল সাপ্লাই হয়েছে, সে মোটা লোহার পাইপ, সেখানে সেই লোহার পাইপ পর্যন্ত, আমি যে বাবা এত জলের প্রেশার, যে লোহার পাইপ ফেটে গেছে, পাইপ পাড়া ওখানে ওই পাইপ ফেটে গেছে, সবাই ওখানে চান করছে, জল নিচ্ছে। আর টালার জল তো বিখ্যাত জল, পরিষ্কার টলটলে জল। হ্যাঁ, তাহলে ওই মোটা পাইপ যদি ফেটে যায়, ওই অস্মেটিক যে প্রেশারটা, আমাদেরও এরকম প্রেশার আছে। সেই প্রেশারের জন্য শরীরের মধ্যে, আমাদের প্রেশার জানেন তো কত থাকে রক্তের মধ্যে? হ্যালো? হ্যাঁ স্যার, নর্মাল তো এই 120/80 স্যার। হ্যাঁ, 120 হচ্ছে সিস্টোল, আর 80 হচ্ছে ডায়াস্টোল। এটা হচ্ছে, হ্যাঁ, সিস্টোল আর ডায়াস্টোল হচ্ছে সংকোচন আর প্রসারণ। ওইটা, হ্যাঁ, সংকোচন প্রসারণ। এটা জি জি G7 একটা সারা বিশ্বে একটা মাপ দিয়েছে। 120 থেকে 139, 120 থেকে 139 হচ্ছে সিস্টোল, আর 80 থেকে 89 মানে 89 হচ্ছে ডায়াস্টোল। এইটাকে বলে প্রি হাইপারটেনশন। তখনই আপনাকে সতর্ক হতে হবে যে আমরা নুন খাবো না, মানে লবণ খাবো না, কারণ লবণ খেলে পরে শরীরের মধ্যে জলীয় ভাবটা বেড়ে গিয়ে মানে পেরিফেরাল একটা চাপ তৈরি করে, আর ভিতরে একটা চাপ তৈরি করে। দুটো চাপের মাধ্যমে, মনে করেন একটা রাস্তার মধ্যে দিয়ে পাইপ গেছে, আর উপর দিয়ে একটা বড় একটা গাড়ি গেছে, বড় লরি, প্রায় কয়েক 10 টনের একটা লরি গেছে, তখন ওই উপর থেকে চাপে রাস্তা দিয়ে জল বেরোতে আছে, মানে ভিতরের প্রেশার আর বাইরের প্রেশারে ওই জায়গাটা ফেটে গেছে, বুঝলেন? এই জন্য লবণ খেতে না করা হয়। লবণ আমাদের শরীরে কতটুকু খাওয়া হয়? সারাদিনে 4 গ্রাম, সারাদিনে 4 গ্রাম হচ্ছে আমাদের লবণের ডেইলি রিকোয়ারমেন্ট। অতএব আপনার রান্নার মধ্যে যা থাকে, বা একটা আলুর মধ্যে 4 গ্রাম সল্ট আছে, এবং তরি তরকারির মধ্যে যা লবণ থাকে, তারপর মধ্যে আবার রান্নার মধ্যে লবণ দেওয়া হয়।
হ্যাঁ, লবণ দিয়ে তারপরে যদি আবার পাতে লবণ খায়, তার যদি সে দুপুরবেলা 10 গ্রাম আর রাত্রিবেলা 10 গ্রাম, তা এত বেশি হলে পেরিফেরাল এই যে ফ্লুইড গুলো বেড়ে যাবে। আর ভিতরে আবার খাচ্ছেন কি, বাইরে আবার প্রতিদিন বিরিয়ানি, পোলাও, বাইরের কি বলে এইসব তেল, কি তেল, এগরোল, চাউমিন, মোগলাই পরোটা, হ্যাঁ ফাস্ট ফুড গুলি। হ্যাঁ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ওইগুলো যেটার মধ্যে আমাদের স্যার বললেন যে সর্ষের তেলের মধ্যে যে উপকারিতা বললো, আনস্যাচুরেটেড, যেটা মনো আনস্যাচুরেটেড, এরকম আমাদের তেলের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। যেমন স্যাচুরেটেড, যেই তেলগুলো শীতকালে জমে যায়, যেই তেলগুলো শীতকালে জমে যায় সেগুলোকে বলা হয় স্যাচুরেটেড। সেই স্যাচুরেটেড তেলটা মধ্যে কে আছে, নারকেল তেল বা ঘন ঘন, যেমন মনে করেন এই ঘি, মাখন, বা পাম অয়েল, এগুলো এগুলো হচ্ছে স্যাচুরেটেড তেল। এই স্যাচুরেটেড তেলগুলো যে মলিকুল গুলো ভিতরে ঢুকে, কার্বন গুলো ঢুকে গিয়ে যে চিটচিটে ব্যবস্থা করে দেয় শরীরের পাইপের মধ্যে, মানে শরীরের আটারির মধ্যে যে লুমেনটা আছে, সেই লুমেনের মধ্যে যে চিটচিটে লেগে গেলে একটা আরবিসি বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট যদি আটকে যায়, ওই আটকাতে আটকাতে জায়গাটা ন্যারো করে দেয়, এবং যেখানে ন্যারো হয়ে যায় সেইখান দিয়ে সেটা ফোর্সটা, রক্তের ফোর্সটা বেড়ে যায়। যেমন মনে করেন একটা ড্রেনের মধ্যে আপনি দুই দিকে দুটো ইট ফেলে দিলেন, মাঝখানটা ন্যারো হয়ে গেল, সেখানে কলকল করে সেই জলটা পাস করবে। সেরকম আমাদের শরীরের ভিতরে সেটা কলকল করে যাচ্ছে, কিন্তু জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে কি হলো, ওইখানের প্রেশারটা বেড়ে গেল, বোঝা গেল? তাহলে আমাদের ফাস্ট ফুডের যে ওইখানে হচ্ছে ওই তেলটা বারবারই পোড়া তেল হয়ে যাচ্ছে, ওইটাকে বলে ট্রান্সিয়েন্ট অয়েল, মানে পোড়া তেল। ওই পোড়া তেলের কার্বন মলিকুল বেড়ে যায় বেশি, ওই জন্য পোড়া তেল একদমই নিষেধ। ওইগুলো খেলে আরো রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায়, এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে বেড়ে যদি ওই জায়গার যদি আপনার হার্টের জায়গায়, যদি হার্টের যে করোনারি আর্টারি, হার্টের যে সাপ্লাই যে করে করোনারি আর্টারি, সেই আর্টারির মধ্যে যদি ট্রাইগ্লিসারাইডটা বেশি বেড়ে যায়, তখন কি হলো, যে রক্তের যে চাপ, সেই চাপে যদি ট্রাইগ্লিসারাইডের জন্য যে ওই করোনারি আর্টারি যদি ফেটে যায়, ব্যাস, ম্যাসিভ ইনফ্রাকশন, ওখানেই শেষ। স্যার আপনার খালি মাথা দেখা যাচ্ছে, চুলটা দেখা যাচ্ছে, আপনার মুখ টুক কিছু দেখা যাচ্ছে না। ও, আমি তো স্যারকে দেখাচ্ছি তো একটা, আমার এটা আপনি যে বলছেন সে মুখটা তো দেখাবেন, মুখটা দেখলে পরে কি আরে আমার মুখটা না দেখতে পারলে আপনি বন্ধ করে থাকছে। আমার গলা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, নিতাই কর্মকার স্যার, ভালো আছেন? আচ্ছা, নিতাই কর্মকার স্যার, জাকির স্যার, ভালো আছেন স্যার? খুব আনন্দ পেয়েছি জাকির স্যার। হ্যাঁ, আর কে কারা কারা এসছেন? হ্যাঁ, বাংলাদেশে জাকির স্যারকে দেখলাম একবার, আগে দেখছি না কেন? জাকির স্যার আছেন, আবার চলে গেছেন। জাকির হোসেন স্যার আছেন, ভালো আছেন। নিতাই কর্মকার স্যার, রতন কুন্ডু, সাবিয়া, মাস্টারি, ইভা, ভালো আছেন? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন তো স্যার? ভালো আছি। হ্যাঁ, তারপরে শরীফ, হাসানুজ্জামান, সুকান্ত দাস। আচ্ছা স্যার, খুব ভালো, আপনারা এসছেন, আপনাদেরও কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন। হ্যাঁ, আপনি তো অনেকদিন ধরে প্র্যাকটিস করেন। হ্যাঁ, সাবিয়া, সাবিয়া মাস্তুরি, সাবিহা মুস্তারি। মুস্তারি, আচ্ছা আচ্ছা, সাবিনা মুস্তারি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, স্বপন কুমার চৌধুরী স্যার, আপনার অভিজ্ঞতা বলবেন। এই যে স্বপন কুমার চৌধুরী স্যার এসছেন, এই যে লাস্টে কথা বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো স্বপন কুমার, এই যে বলুন। হ্যালো, স্বপন কুমার চৌধুরী স্যার, কথা বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো,
হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন, স্যারের সাথে একটু কথা বলুন। হ্যাঁ, বললাম যে আমার দুর্ভাগ্য, আমি স্যারের আলোচনাটা শুনতে পারলাম না, আমি দেরি করে ঢুকেছি। আচ্ছা আচ্ছা, তবু তো এসছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুম। হুম আচ্ছা, আপনারা এর পরবর্তী ক্লাসগুলোতে, স্যারের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ। হুম আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনি যদি এই সেরিব্রাল থ্রম্বোসিসের বা অ্যাটাকের ব্যাপারে একটু কিছু বলতে চান, বলতে পারেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এটা আমরা এখানে আলোচনা করছি, মানে আমরা নিজেরা পড়াশোনা করছি, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, তা খুব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো খুব ভালো। এই আপনারাও পড়াশোনার কিছু মধ্যে শেয়ার করুন। হ্যালো, এটা সবার হ্যাঁ আমাদের হ্যাঁ, সায়েন্স, বলুন। আমি তৈরি হইনি তো, এরপরে চেষ্টা করব আর কি। আচ্ছা আচ্ছা, মানে এর পিছনে আমাদের সায়েম স্যার না থাকলে এটা আমাদের সম্ভব হতো না স্যার। না, সায়েম স্যারকে সায়েম স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের সায়েন্স স্যারের জন্য এটা হচ্ছে। সায়েন্স স্যারকে স্যার, পাচ্ছি আমরা, অমূল্য স্যারকে পেলাম। সায়েন্স স্যার কোথায় যাবেন? অমূল্য রতন, আমরা অমূল্য রতন পাচ্ছি এখান থেকে। হ্যাঁ একদম একদম অমূল্য একদম। রতন, হ্যাঁ, এখানে সবাই বলবেন, অমূল্য রতন পাচ্ছি, নাহলে এই সবাই বলবেন। অনেক টাফ। ও আচ্ছা, আরেকজন ডাক্তার বলছে, ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যার। নমস্কার স্যার। এস এম জাহাঙ্গীর স্যার খুব মানে ভালো প্রফেসর। জি স্যার। স্যার বলুন স্যার। জি হ্যালো স্যার। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কিছু শেয়ার করুন এই সেরিব্রাল অ্যাটাক সম্বন্ধে। স্যার, আমাদের আপনারা বলছেন স্যার, আমি শুনছি স্যার, একটু শিখছি। আচ্ছা, এই সামান্য একটা চেষ্টা। আপনি প্রথম থেকে শুনছেন আলোচনা আমাদের স্যারের, কেমন হলো? না, আমি প্রথম থেকে না, মাঝখান থেকে শুনছি। অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব আনন্দ পেলাম আপনারা এসছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরেকজন আছেন আব্দুল সালাম। আব্দুল সালাম স্যার, কিছু বলুন। হ্যালো, আচ্ছা। এম এ সায়েম স্যার, শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, আমাদের স্যারের কেমন হলো আলোচনা? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। না, খুব ভালো হয়েছে স্যার, কিন্তু আমার নেটের কারণে একটু ঝামেলা করছিল। আচ্ছা, না ওটা ঠিক হয়ে যাবে তো, সামনের মাসে বললেন। সামনের মাসে ঠিক হয়ে যাবে। জি স্যার, সামনের মাসে ঠিক হয়ে যাবে। সায়েম স্যারের জন্য আমরা এই প্রোগ্রামে জয়েন করতে পারলাম। সায়েম স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আচ্ছা, তারিকুল ইসলাম, মোহাম্মদ তারিকুল ইসলাম, সবাই ভালো, সবাই খুব পড়াশোনা করে। মোহাম্মদ তারিকুল ইসলাম, একটু কিছু বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন স্যার? জি স্যার, ভালোই আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ। স্যার, আমি কুষ্টিয়া জেলা, বাংলাদেশ থেকে আর কি বলতেছি, দৌলতপুর থানা। আচ্ছা স্যার, আমি ফার্স্ট ইয়ার আর কি, প্রথম বর্ষে পরীক্ষা দিলাম, শেষ করলাম। আচ্ছা, কোথায়, কি বিএইচএমএস? ডিএইচএমএস দি স্যার। আচ্ছা। না, আমাদের তো অনেক পড়াশোনা, আমাদের অনেক সাবজেক্ট। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, সবসময় আসবেন আমাদের সায়েন্সের ডক্টরস ক্লাবে। হ্যাঁ, আচ্ছা। মোহাম্মদ মতিউর রহমান স্যার, আপনি তো মুর্শিদাবাদ না মালদা? না, মালদা স্যার, মালদা। মালদা, আচ্ছা। আমাদের এই আশরাফুল হকের জায়গা। হ্যাঁ স্যার, ও একই থানায় পড়ি স্যার। আচ্ছা। ভালো লাগলো স্যার, খুব সুন্দর লাগলো। আমরা সমৃদ্ধ হচ্ছি স্যার দিন পর দিন। আচ্ছা, খুব সুন্দর আলোচনা হলো।
ওয়েট করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমাদের সায়েন্স স্যার বলছিল একটু গাইনি নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের স্যার কি করেন, হ্যাঁ, গাইনি অবস্টেট্রিক্স পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, যেই কথাটা বলছিলাম যে আমাদের যে জাঙ্ক ফুড গুলো, যেগুলো জাঙ্ক ফুডের যে তেলটা, সেই তেলটা আমাদের ট্রাইগ্লিসারাইডটাকে বাড়িয়ে দেয়। অতএব আমাদের এখানে একজন জাঙ্ক ফুড কাকে বলে? এবং আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি বলুন, আপনি সব জানেন। আমরা তো বলে যাই যে বেশি করে তেল ইয়ে রাস্তা যেগুলো করে তেলে পেস্টি, রাস্তা বলে করে বাড়িতে করলেও বাড়িতে তো আমরা একটু কম করে, এখন 200 টাকা কেজি। জাঙ্ক ফুড হচ্ছে যার ক্যালোরিফিক ভ্যালু বেশি, সেইগুলোই হচ্ছে জাঙ্ক ফুড। যার ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ যেটা যেমন 1 গ্রাম যদি আমরা প্রোটিন খাই, তার ক্যালোরি হচ্ছে 4.59 কিলো ক্যালোরি। আচ্ছা, 40 হলো। আচ্ছা, 40 হচ্ছে। 5-10 কার্বোহাইড্রেটও প্রায় একই রকম, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে 9 প্রায় ডবল এর থেকেও বেশি, 9.1। আচ্ছা, 9ই ধরলাম কিলো ক্যালোরি। আচ্ছা স্যার, এই জাঙ্ক ফুডে এই কিলো ক্যালোরির পরিমাণটা বেশি, অর্থাৎ সেইটা খেলে, যেমন কলা খেলে ডায়াবেটিক রোগীদের কলা খাওয়া বারণ, তার কারণ হচ্ছে কলাতে আমাদের ক্যালোরিফিক ভ্যালু অনেক বেশি, সেই জন্য ওটা কলাটা খাওয়া ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বারণ। তবে আমি বছরে একটা খেলাম, সেটা তো বিরাট ব্যাপার নয়। ব্যাপারটা তাহলে জাঙ্ক ফুড বলতে আমরা কি বুঝি সেইটা। আর ফাস্ট ফুডও প্রায় সেই রকমই অবস্থা ফাস্ট ফুডেরও। সুতরাং আর যেটা আমি অ্যাকচুয়ালি ডেফিনেশনটা ফাস্ট ফুড বা দেখেছি, যেটা জাঙ্ক ফুডটা দেখেছি, কিন্তু ফাস্ট ফুড বলতে কি বোঝায় এটা আমার এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, যা হোক, এখন এই যে স্যার যখন ক্যালোরির কথা বললেন, আমাদের ক্যালোরি কতটা দরকার হয় আমাদের শরীরের মধ্যে, এই যে রক্ত যে চলবে, রক্তটাকে যে আমরা তরল রাখবো, তার জন্য আমাদের যে লিপিড প্রোফাইল যে পরীক্ষাটা করি, সেটার মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল। এইচডিএল মানে হাই লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন মানে এইচডিএল। সেটা হচ্ছে একটা, মনে করেন রক্তটাকে চলাচলের জন্য যে সেগুলো, সেটা এত বেশি তরল থাকে, সে চলাচল করতে হয়। যে এলডিএল মানে হচ্ছে লো ডেনসিটি, সেগুলো মানে একবার ঠিক থেকে হয়ে গিয়ে আমাদের আর্টারির লুমেন গুলোকে প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। যদি আমাদের 100% নিচে থাকে আর এলডিএলটা যদি 100% উপরে থাকে, তাহলে এইচডিএলটা যদি থাকে, এখন এইচডিএলটা ভালো রাখতে গেলে আমাদের এই সরষের তেল বা বিভিন্ন তেল জাতীয় খাবার, যেটা স্যার বললেন যে ওর মধ্যে ক্যালোরি হচ্ছে 9.1, তার মানে আমাদের নিয়ম হচ্ছে প্রতি এমএলএ, প্রতি 1 ml। তাহলে আমাদের দরকার হচ্ছে সারাদিনে 5 ml থেকে 10 ml, 5 ml থেকে 10 ml রিকোয়ারমেন্ট। লবণের রিকোয়ারমেন্ট হচ্ছে 4 গ্রাম। এখন কথা হচ্ছে কি, যদি আমরা বেশি তৈলাক্ত বেগুন ভাজা, এবার হচ্ছে বেগুন ভাজা, মাংসের রেড মিটের যে মাংস, মানে প্রতিটা সেলের নিচে নিচে চর্বি থাকে, সেই সব চর্বি খেলে পরে আমাদের ভিতরে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায়। এবার বেড়ে গিয়ে পরে কি হলো, আমাদের শরীরের মধ্যে সেই আর্টারির ভিতরে ওইগুলোর মধ্যে জমে গেল, এবং করোনারি আর্টারি আর ব্রেনের যে এই যে মেন যেটা ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো আমাদের শরীরেরকে সুরক্ষা দিতেই হবে, সেখানে যদি এরকম জমে যায় আর যদি এটা ফেটে যায়, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে
একেবারে মৃত্যুর মুখে ঝরে পড়ছে। তা এই কিছুদিন আগেই আমাদের এখানে দুর্গানগরে এক ডাক্তারবাবু আছেন, খুব বড় ডাক্তার, উনি ডেন্টিস্ট এবং প্রফেসর, রফি আহমেদ কিদওয়াই প্রফেসর। তা উনি এরকম ওনার সবসময় ট্রাইগ্লিসারাইডটা বেশি থাকতো, 260-এর মতন, যেখানে 200-র নিচে থাকার কথা 260। যাই হোক ওষুধ খেতেন, সকালবেলাও কাজ করলেন, 3-4টে দাঁত তুলেছেন এবং কাজ করেন। দুপুরবেলা ওনার ওয়াইফ ওনাকে খাবার দিতে গেলেন, তা বলছেন না বুকটা একটু ব্যথা ব্যথা করছে, নিজেই টোটো ডেকে হসপিটাল একজন ডাক্তারবাবুর কাছে যাচ্ছিলেন। এবার ওনার ওয়াইফ তাড়াতাড়ি ওটা অন্যটা জড়িয়ে তো ওনার সাথে গেলেন। কিছু দূর যাওয়ার পরেই টোটোর থেকেই উনি পড়ে গেলেন, এত যন্ত্রণা চোটে, নিজে মানে টোটো ফেলেনি, নিজেই পড়ে গেলেন এবং ওখানে শেষ। এই যে বুকে করোনারি আর্টারি যে ফেটে গেল ট্রাইগ্লিসারাইডের জন্য, এখন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। অতএব আমরা আজ থেকে আমরা আমাদের তৈলাক্ত জিনিস বর্জন করাই ভালো। যত রেড মিট বা তৈলাক্ত জিনিস খাবো না, তাতে ট্রাইগ্লিসারাইডও বাড়বে না এবং প্রেশারটাও ঠিক থাকবে। তাহলে দেখা গেল কি তেলের মধ্যে যেমন আছে মনোস্যাচুরেটেড, পলিস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আর হচ্ছে স্যাচুরেটেড। মনোকে বলে মুফা আর পলিকে বলে ফুফা। এই যে আর একটা হচ্ছে পোড়া তেল, পোড়া তেলের মধ্যে বেশি আছে। তাহলে আমাদের যে ক্যালোরি যখন হিসাবটা আসলো, আমাদের ক্যালোরি আমরা যত ফিট মানে উচ্চতা, মানে হাইটের উচ্চতা যদি 5 ফুট হয়, 5 ফুট হলে 4 সেন্টিমিটারে ওই পিচের পিছনটা দেখবেন 152 সেন্টিমিটার। তাহলে এবারে স্যার আপনার হিসাবটা কি হবে? 5 ফুটে 152 সেন্টিমিটার, তাহলে 100 বাদ দিতে হবে। এবার খুব সুন্দর ভাবে হিসাব হচ্ছে, কোনো অঙ্কের কোনো মার্কপেস নেই। অঙ্কের মার্কপেস করতে গেলে অনেক কিছু হয়, দরকার নেই। 100 যদি মাইনাস করে দিই তাহলে 52, তাহলে 52 হচ্ছে আমাদের নর্মাল ওয়েট। এবারে 5 ফুট 6 হলে আপনি উল্টো দেখে নিন কতটা হবে। 5 ফুট 6 হলে 64 কেজি। হ্যাঁ 64 কেজি। ছেলেদের ক্ষেত্রে 64 কেজি। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 62 কেজি। এবারে হচ্ছে কি, এই যে এর মধ্যে যদি আপনি 10% এদিক ওদিক হয়, যদি 10% কমে যায়, হ্যাঁ বা 10% বেশি হয়ে যায়, তাহলে কিন্তু 20% যদি বেশি হয়ে যায় তাহলে ওবেসিটি, আর 20% এর নিচে চলে গেল আন্ডার ওয়েট। তাহলে এবারে আপনি স্যার বলুন তো, প্রতি কেজিতে কত ক্যালোরি লাগে মিনিমাম? আমি 60 কেজি ওজনের ধরুন, তাহলে প্রতি কেজিতে কত ক্যালোরি আমরা খেতে হয়? খাওয়া দাওয়ার উপরে কোনো খরচাই নেই, আমরা আননেসেসারি বেশি খাই। যেখানে আমাদের ডেভিডসনের পিছনে লেখা আছে, ডেভিডসন বা হ্যারিসন, ওর পিছনে একটা খাদ্যের চার্ট দেওয়া আছে এবং ডায়াবেটিসের চার্ট আছে, এমনি চার্ট আছে। দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে যদি আমরা 35 ক্যালোরি, 35 থেকে 40 ধরো, 35 থেকে 40 ক্যালোরি যদি আমরা খাই প্রতি কেজি, তাহলে আমরা 60-এ কত হবে? 40-এ ধরুন, 2400 ক্যালোরি। 2400 ক্যালোরিকে আমরা যদি 4টে ভাগ করি, তাহলে পার সিটিং এ আমরা 600 ক্যালোরি। তাহলে 600 ক্যালোরির মধ্যে আমরা তরি তরকারি খাচ্ছি। আমাদের স্যার বলে দিলেন কার্বোহাইড্রেট মানে ভাতে যদি আমরা 70 গ্রাম খাই ভাত, বা 100 গ্রাম খাই, তাহলে কিন্তু 400 ক্যালোরি হয়ে গেল। আর তরি তরকারি ইত্যাদি দিয়ে 200 ক্যালোরি হয়ে গেল, তাহলে 600 ক্যালোরি হয়ে গেল। তাহলে আমাদের মাছের টুকরো হওয়া উচিত 70 গ্রাম, 70 থেকে 80 গ্রাম। আমরা যদি আমরা 100 গ্রাম করে মাছ খেয়ে 2টো মাছ খাই, এটা হচ্ছে অতিরিক্ত খাওয়া, মানে এগুলো খুব একটা প্রয়োজন লাগে না।
তাহলে আমাদের একটা কথাই আছে, পরিমিত আহার অপরিমিত শক্তি, পরিমিত আহার অপরিমিত শক্তি। অতএব আমাদের খাদ্য তালিকার থেকে আমরা যদি ঠিক মতো অল্প অল্প করে খাই, এবং আমাদের যদি ডেভিডসন বা এডিসনের পিছনে বা বিভিন্ন বইয়ের পিছনে যে খাদ্য তালিকাটা আছে, এই ক্যালোরিটা, এবং প্রত্যেকটা বিস্কুটের প্যাকেট বলুন বা বিভিন্ন রকম বিভিন্ন রকমের মধ্যে ক্যালোরির হিসাব, একটা হিসাব দেওয়া থাকে। বাচ্চাদের মিল্কের মধ্যে, বাচ্চাদের দুধের পিছনে যেসব কোম্পানিগুলো আছে ক্যালোরি হিসাব করা থাকে, বাচ্চাকে কত চামচ দুধ দিতে হবে, কতবার খেতে হবে, তার ওয়েট কত, সেগুলো যদি আমরা মেনে চলি, আমাদের খাদ্যের উপরে কোনো খরচাই নেই হিসাবে, এবং আমাদের শরীরও ভালো থাকবে। শরীর ভালো থাকবে, আমাদের অবাঞ্ছিত মেদ হবে না, অবাঞ্ছিত ভুঁড়ি হবে না, অবাঞ্ছিত ভাবে আমরা মানে নীরব থাকতে পারবো, আমাদের ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল সবকিছু ঠিক থাকবে। অতএব আমাদের যে অ্যাটাক, আজকে যে সেরিব্রাল অ্যাটাকের কথা বলছি বা করোনারি অ্যাটাক, এইসব আমাদের এইগুলোর থেকে বাঁচতে গেলে তেলটাকে খুব সতর্কভাবে খেতে হবে, এবং অ্যানিমেল প্রোটিনটাকে খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে। অ্যানিমেল প্রোটিন এমন একটা জিনিস, অ্যানিমেল প্রোটিন এমন একটা জিনিস যে খারাপ করে দিতে পারে, কিন্তু আবার বলা আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল, সেটা যদি আপনি তেলটাকে যদি আপনি ইলিশ মাছের থেকে ভাজা তেলটা রেখে দেন, ওইটা জমে না, ওইটার মধ্যে ওমেগা 3 থাকে, যেগুলোর নালীকে পরিষ্কার করে। মনে করেন একটা টিউবের মধ্যে বিভিন্ন তেল দিয়ে বা আলট্রা দিয়ে যদি ভরে যায়, তখন ওইটাকে আপনি কি করে করবেন? সাবান জলে নিশ্চয়ই পরিষ্কার হবে না, ওইটাকে হাই কোয়ালিটি পেট্রোল দিলে পরে ওইটা বেরিয়ে যাবে। অর্থাৎ হাই কোয়ালিটি পেট্রোল মানে ওমেগা 3, মানে আমি উপমা দেওয়ার হিসাবে বলছি যে সেই হাই কোয়ালিটি পেট্রোল যদি আমরা দিতে পারি, তার জন্য তারপরে ইলিশ মাছ বলছি যে আর 2-3টা খাবো তা না, ওইটাও হিসাব হচ্ছে 70 থেকে 100 গ্রাম তো বেশি। আপনারা ডেভিডসন পড়বেন বা হ্যারিসন পড়বেন পুরোনো বই, বা যে আর না হলে ইয়েতে দেখে নেবেন ইন্টারনেটে, যে আমাদের এখানে একজন এই হার্টের জন্য একটা ডাক্তার বাবু আছেন, নাম হচ্ছে বিমল সাচে, আমৃতে বসে। উনি তো বিনা তেলে রান্না করে খাওয়ার কথা বলে। উনি বলে যে তেল যদি বেশি হয়, বেশি খারাপ হয়, বেশি সুস্বাদু হয়, তাহলে 1 চামচ তেল খেয়ে দেখুন না কেমন লাগে। হ্যাঁ, অতএব মশলা, মশলা দিয়ে রান্না, অতএব তেলের মধ্যে, তেলের শিশির মধ্যে জল নিয়ে নিলেন, এবার জলটা গরম হলো, ওর মধ্যে হলুদ গুঁড়ো বা হলুদ বাটা, লঙ্কা বাটা একটু গরম করে নিয়ে তরকারিটা ঢেলে দিন, ওই একটা স্বাদ হয়ে গেল, তেল ছাড়া স্বাদ, খুব সুন্দর লাগে। আমি এটা একদিন করেছিলাম তেল ছাড়া, খুব ভালোই লাগে। মানে আমাদের দেখতে হবে এই যে তেলের উপরে আমাদের যে কন্ট্রোল নেই, তার জন্য আমরা ভুগি। আমাদের তাহলে আমরা আমাদের আজকের যে আলোচনা ছিল, আজকের যে আলোচনা ছিল যে সেরিব্রালের ব্যাপারে, আমরা কখনো আমাদের নালীগুলোকে সবসময় পরিষ্কার রাখবো, তার জন্য সবসময় পরিষ্কার রাখতে পরে আমাদের এরকম হসপিটালে দৌড়াতে হবে না, আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবো। ঠিক আছে, এবারে আপনারা বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি একটা লোকের দিনে কটা কলা খাওয়া উচিত? তুমি যে বললেন যে একটা ছেলের বা কি যাই হোক দিন কটা কলা খাওয়া উচিত কাটালি? যে ক্যালোরি হিসাবটা বললাম, যে ক্যালোরি হিসাবে আপনি যদি 2400 ক্যালোরি খান, আপনার ওজন কত? আমার ওজন 70 কেজি। এবার 70 আপনি 40 দিয়ে করুন না, গুণ করুন, 2800 কে আপনি কবার খান? 4 বার খান তো? কি কলা?
না না, ভাত মানে 4টে ভাগ করুন। না না, আমি আপনি তো ভাত সকাল- চারবার খালি, আমি ভাত খালি দুপুর ভাত না বেলাটা খাই, আর আমার অন্যগুলো খান তো, সকালবেলা টিফিন করছেন, আপনি হ্যাঁ, নিজে নিজে এখন কোন- ভাব করে নেবেন, সকালবেলা 200 খাবেন, 10টার সময় কতটা খাবেন, নিজে নিজে একটা হিসাব করে নেবেন, আচ্ছা করলে তাহলে হ্যাঁ। ক্যালোরি মেপে নেবেন। হ্যাঁ, আপনাকে তো একটা সূত্র ধরিয়ে দেওয়া হলো। না সূত্র ধরাচ্ছে, বুঝতে পারছি। তাহলে কি যারা জিম করে, যারা স্পোর্ট মানে ফুটবল খেলে, যারা athlete, এবারে হচ্ছে তার সেই কথা তো অকুপেশনের উপর নির্ভর করে। আপনি হ্যাঁ, আপনি তাদের যদি কি- আপনি যদি মাঠে কাজ করেন, কৃষক হ্যাঁ, হন, তার হ্যাঁ। ক্যালোরি বেড়ে যাবে। আর হ্যাঁ। যদি আপনি যদি সেরকম কাজ না করেন, আমি যদি এখন আমি যদি এখন প্রচন্ড পরিশ্রম করি, তাহলে আমার তো 2800 ক্যালোরি হবে না, তখন একটা 3000 ক্যালোরি হয়ে যাবে। সেইটা বলেন, মানে একটা মানে নর্মালের সাথে একটা স্পোর্টসম্যানের সাথে, জিমের সাথে একটা হ্যাঁ, player এর সাথে স্পোর্টসম্যান তুলনা। আলাদা, স্পোর্টসম্যানের সমস্যা সেইটা-